রাখি তখনই এসে ফারার হাত ধরলো। চল, আম্মুর কাছে যাবি না? সে তো তোর জন্য পাগল হয়ে যাচ্ছে। নতুন জায়গায় কি করছিস না করছিস সেসব চিন্তায় শেষ। ফারা হালকা মাথা নাড়ল। আজহার রহমান রিজভিকে বাসার ভিতরে যেতে বলল। আপনি যান, আমি গাড়িটা এক সাইডে রেখে আসছি। ওরা সকলে বাসার ভিতরে চলে গেছে। রয়ে গেছে সামির আর রিজভি। রিজভি গাড়ি রেখে তখনও দাঁড়িয়েছিল দরজার কাছে। তার চোখে একটা কঠিন অভিব্যক্তি খেলে গেল, যেন সে কিছু একটা বুঝতে পারছে কিন্তু প্রকাশ করছে না। পাশে এক মহিলা আরেক মহিলাকে বলছে, এটাই ফারহা জামাই, বুঝলি? বিয়ের দিন বউ না নিয়ে আগেই চলে গিয়েছিল। বিয়েতে রাজি ছিল না, জোর করে দিয়েছে মনে হয়, প্রেম টেম ছিল। দুই মহিলার ফিসফিসানি শুনে রিজভি রেগে উঠে গেল। আপনাদের কোনো কাজ নেই? সারাদিন শুধু কে কি করছে তার খোঁজ খবর না রেখে আপনার ছেলে মেয়ে কি করে বেড়াচ্ছে তার খোঁজ খবরও তো রাখতে পারেন। মহিলা দুটোর মুখ মুহূর্তে কালো হয়ে গেল। চোখে মুখে রাগে ফুঁসে ওখান থেকে চলে গেল। স্বামীর পাশে ছিল বিধায় কথাগুলো শুনতে পেল। ভাইয়ের কাছে দাঁড়িয়ে বলল, যা হওয়ার হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে, যখন সব ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করো, নয়তো এনাদের মতো আরও কত মহিলা কথা শোনাবে তার ঠিক নেই। তোমায় না শোনালেও ভাবিকে শোনাবে। আমি জানি তুমি ভাবিকে মেনে নিবে না, তার কারণ জানি না। তবে কালকে রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেয়েছিলাম তুমি ডিভোর্সের কথা বলছিলে। সেটা তো ঠিক নয়। বড় আব্বু এবং সম্মানের কথা আছে, তাই সব ঠিক করে নিও। আর এমনিতেও ফারা ভাবি তো খারাপ না, অনেক ভালো মনে হচ্ছে। রিজভি কঠিন চোখে তাকালো। সবকিছু ঠিক করার দায়িত্ব আমার না, আর একদিনে কে কেমন তা বুঝতে পারা যায় না, তাই আমাকে জ্ঞান দিতে আসবি না। এই বিয়েটা হয়েছে একটা ডিল করে, তার বিনিময়ে আনিস চৌধুরী আমার বাবা দিয়েছেন জমির দলিল। সামির আর রিজভি বাসার ভিতরে আসলো। আসিয়া বেগম রিজভিকে দেখে হাসি মুখে এসে বললেন, আসো বাবা, আসো, বসো। বলে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। রাখিকে নির্দেশ দিয়ে সবাইকে শরবত আনতে আর নাস্তা দিতে বলল। রিজভি বিনয়ের সাথে সালাম দিলেও তার মুখে আগ্রহের ছিটে ফোটাও ছিল না। তার দৃষ্টি সারাক্ষণই এদিক ওদিক ঘুরছিল, যেন এই পরিবেশ তার জন্য অচেনা আর অস্বস্তিকর। যার জন্য এই বাসায় সম্পর্ক তাকে পছন্দ বা হলে আর কাউকে ভালো লাগার কথাও না। রাত্রি ফারার কানে ফিসফিস করে বলল, ভাবি, দেখো কেমন রাজকীয় সংবর্ধনা দেওয়া হচ্ছে আমাদের জামাইবাবুকে। ফারা কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু একটা ক্লান্তিকর হাসি দিল। রাত বাজলো, 9টা বাজে। রিজভি এখন ফারার রুমে। নাস্তা করার পর আশার রহমান রুম দেখিয়ে দিয়েছে। ফারা এখন একবারের জন্য এই রুমে আসেনি। এতে রিজভি যেন স্বস্তি পেল। অনেক সময় পর নিচ থেকে হাসির শব্দ আসছে, বিশেষ করে সামিরার একজনের হাসি, যার ওর কাছে অপরিচিত। রিজভির ওপরের রুমে ছিল। ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে উপর থেকে দেখে রাত্রি, সামির আর ফারা কিছু নিয়ে কথা বলছে আর হাসছে। অপরিচিত হাসির শব্দটা ওই বেয়াদব মেয়েটার। এটা দেখতে কিনা বাইরে আসলাম। নিজেকে রাগ দেখিয়ে আবার রুমে চলে গেল। রাত 10টা। আসিয়া বেগম ফারাকে ডাকলেন। যা, জামাইকে ডেকে নিয়ে আয়। ফারা অনাগ্রহ প্রকাশ করলেও কিছু ভেবে পা বাড়ায় উপরের দিকে। রুমের ভিতরে না গিয়ে দরজা থেকে বলল, আপনাকে নিচেই ডাকছে। রেজভি ফোন থেকে নজর সরালো। বেড থেকে উঠে প্রশ্ন করলো। কেন? ফারা দাঁতে দাঁত চেপে ধরে। জামাই আদর গিলাতে ডাকছে, গিয়ে উদ্ধার করুন। রিজভির মুখে আদল পরিবর্তন হয়ে গেল। রাগ হয়ে ওর সামনে আসলো। বেয়াদব মেয়ে, আবার নিজের আসল চেহারায় এসেছো। অভদ্রের মতো ব্যবহার রয়ে গেছে। আমি অভদ্র? আপনি অভদ্রতাই ডিজার্ভ করেন। আপনি কেমন তা বোঝা হয়ে গিয়েছিল বহুদিন আগেই, বলে ফারা মুখ বাঁকিয়ে চলে গেল। রিজভি ধীরে আওড়ালো। অভদ্র। 5 মিনিট পর রিজভি নিচে নামলো। আজহার রহমান ও আছিয়া বেগম খুশি মনে বললেন, এসো, আগে হাত মুখ ধুয়ে নাও, তারপর খেতে বসো। রিজভি, রাত্রি, সমীর আর আজহার রহমান খেতে বসেছে। শুধু ফারা, রাখি আর আছিয়া বেগম আসেননি। আছিয়া বেগম জামাই আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। সাথে হেল্প করছে রাখি আর পাশে দাঁড়িয়ে থেকে দেখছে ফারা। আছিয়া বেগম ফারাকে বসতে বললেও ও বলে পরে খাবে। টেবিলে সারি সারি খাবার সাজানো হলো। পোলাও, রোস্ট, খাসির রেজালা, চিংড়ির মালাইকারি, নানা রকম ভর্তা, স্যালাড, দই, মিষ্টি সব মিলিয়ে একজোড়া রাজকীয় ভোজ। রিজভি নির্লিপ্ত মুখে খেতে বসে শুধু দেখতে। এত খাবারও খায় না, তাও আবার এত মশলা দেওয়া খাবার তো নয়, তবু খেতে হচ্ছে। আছিয়া বেগম প্লেটে বেড়ে দিচ্ছেন। আজহার রহমান খাওয়া বাদ দিয়ে বলছেন, বাবা, এটা একটু খেয়ে দেখো। আর একটু নাও, কম খাচ্ছ কেন? পোলাওটাও কেমন হলো বলো তো? রিজভির মনে হলো
সে যেন এক অদ্ভুত খাঁচায় আটকে গেছে, না করতে পারছে না, বাধ্য হয়ে অনেক খেতে হলো। কোনো মতে একটু একটু করে খেয়ে রুমে আসলো। মনে হলো যেন বড় জোর বেঁচে গেল। রাত বাড়ার সাথে সাথে সকলে ঘুমানোর জন্য রুমে যেতে লাগলো। সামির আর রাত্রির জন্য দুটো রুম আগে থাকতে গুছিয়ে রাখা ছিল। ওরা দুজনে চলে গেল। ফারা কিন্তু এতক্ষণ ব্যস্ত থাকলেও তার ক্লান্তি ভর করালো শরীরে। এখন তার ক্লান্তি ভর করলো শরীরে। পা বাড়ালো রুমের উদ্দেশ্যে। আসার পর থেকে এবার প্রথম রুমে ঢুকবে। সে ধীরে পায়ে রুমের দিকে হাঁটতে লাগলো, কিন্তু দরজা খোলার সাথেই সে ধাক্কা খেলো। রিজভি তার আগেই রুমে ছিল। রিজভি দাঁড়িয়ে আছে, হাতে একটা বালিশ আর একটা চাদর। ফারা কিছু বলার আগেই রিজভি কাঁটাযুক্ত কণ্ঠে বলল। এগুলো নিয়ে নিচে শোও। ফারা হতভম্ব হয়ে তাকালো। মানে? মানে? এই রুমে তো সোফা নেই, ঘুমাবে কোথায়? তাই দিচ্ছি, নিচে শুয়ে পড়ো। ফারা কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর চোখ ছোট করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনার সাহস তো কম না, আমার রুমে এসে আমাকে বলছেন নিচে শুতে? দরকার পড়লে আপনি নিচে ঘুমান, আমি আমার বেডেই ঘুমাবো। বলে দরজা থেকে হনহনিয়ে গিয়ে বেডে শুয়ে পড়ল। রিজভি চোখ শুরু করলো। তাহলে তুমি কোথায় ঘুমাবে? ফারা ধীর গলায় বলল, আমি তো আর আপনার মতো নির্দয় নই। আপনি চাইলে বেডের ওপাশে ঘুমাতে পারেন, নয়তো নিচে ঘুমান। ফারা এক সাইডে গিয়ে শুয়ে গায়ে কমফোর্টারটা জড়িয়ে নিল। রিজভি কিছুক্ষণ ফারার দিকে তাকিয়ে থাকলো, তারপর বিরক্তি মুখে বলল। নাটকবাজ মেয়ে। তারপর সে বালিশটা নিয়ে এক পাশে ছুঁড়ে দিল। ঠিক আছে, আজকের রাত কাটিয়ে দিই, কিন্তু মনে রেখো এই খোঁচা মারা কথার শোধ নিব। ফারা কোনো উত্তর দিল না, কারণ সে জানে কিছু বলেও লাভ নেই। সে বেড থেকে জানালার দিকে তাকালো। বাইরে পূর্ণিমার আলো ছড়িয়ে আছে, অথচ তার ভেতরটা যেন অন্ধকার। মনে হচ্ছে পূর্ণিমার আলো ফুরিয়ে আমাবস্যায় ডুবে যাচ্ছে। রুমের ভেতর একটা থমথমে পরিবেশ। ফারা কমফোর্টার গায়ে জড়িয়ে চুপচাপ শুয়ে আছে, আর রিজভি এক পাশে শুয়ে রুমে থাকা ড্রিম লাইটের দিকে তাকিয়ে আছে, যার আলো লাল, নীল, সবুজ এভাবে পরিবর্তন হচ্ছে। কিন্তু ওদের জীবনের কি কোনো পরিবর্তন হবে? দুজনের মধ্যেকার দূরত্ব শুধু শারীরিক না, মানসিকভাবেও যেন এক মহাসাগরের মতো। কিছুক্ষণ পর ফারা ধীরে চোখ বন্ধ করলো। সারাদিনের ক্লান্তিতে ঘুম এসে যাচ্ছিল, কিন্তু ঘুমানোর আগেই রিজভির কানে একটা বিরক্তিকর আওয়াজ এলো। তোমার এত বাজে অভ্যাস কেন? ঘুমানোর সময় এত নড়াচড়া করছো কেন? ফারার চোখ না খুলেই বলল, আপনি ঘুমান, আমার কি অভ্যাস সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। রিজভি দাঁতে দাঁত চেপে বলল, যত বড় মুখ তত বড় কথা। এই জন্যই বেয়াদব বলি, সব সময় মুখে কথা বলো, একদম নড়বে না। নড়াচড়া করলে আমার ঘুম হয় না। ফারা এবার উঠে বসলো, চোখ মুচকে তাকিয়ে বলল, আপনার সমস্যা কি? একবার বললেন নিচে ঘুমাও, এখন আমার নড়াচড়া নিয়েও আপনার সমস্যা হচ্ছে। আপনার ঘুম হলে হোক, নয়তো নিচে ঘুমান, আপনার ভাব দেখার সময় নেই। আপনি ডাক্তার হয়ে এমন নিরালা মুখ কেন? রিজভি এবার সোজা হয়ে বসলো। পাঠ নিরালা মুখ, আর আমি ডাক্তার, কিন্তু তোমার বাচ্চাদের মতো আচরণ সহ্য করার জন্য নয়। ফারা ধপ করে বালিশে মুখ গুজে বলল, আপনার সাথে কথা বলাই ভুল। রিজভি কঠিন কণ্ঠে বলল। তাহলে চুপ করে ঘুমাও। ফারা আর কিছু বলল না, কিন্তু তার রাগ হচ্ছিল খুব। এই লোকটা এত দুর্ব্যবহার করে কেন? আমিও বা কি ভাবছি, ওনার অভ্যেস এরকমই, ভালো ব্যবহার আশা করাই ভুল। পরের দিন সকালে ফারা ঘুম থেকে উঠে দেখে রিজভি রুমে নেই। তার হালকা অবাক লাগলো, কিন্তু কিছু না ভেবেই সে ফ্রেশ হতে চলে গেল। নিচে নামতেই দেখে রান্নাঘরে বড় আম্মু ব্যস্ত। রাখি টেবিলে নাস্তা সাজাচ্ছে। রাখি হাসি মুখে বলল, আয় তাড়াতাড়ি, রিজভি ভাইয়া অনেক আগেই উঠেছে। ফারা আশেপাশে দেখলো রিজভি নেই। রাখিকে জিজ্ঞেস করলো, উঠেছে যখন তাহলে ওই দুর্ব্যবহারকারী লোকটা কোথায়? ফারার কথায় রাখি চুপ করতে বলল। হাতের ইশারায় দেখালো সোফায় এক মহিলা বসে আছেন, সম্পর্কে আন্টি হন। মহিলাটি এবার ফারার দিকে ঘুরলো, ওকে জিজ্ঞেস করলো, কি গো মা, নতুন জীবন কেমন চলছে? নতুন মানুষের সাথে কেমন সময় যাচ্ছে? ফারা ক্লান্ত ভঙ্গিতে বলল, ঠিকই চলছে, শুধু নাটকের অভাব নেই। শেষের কথাটা ধীরে বলেছে, যেটা মহিলা শুনতে পায়নি। ফারার উত্তরে মহিলাটাও হাসলো, তারপর আবার খুশ গল্প জুড়ে দিল আছিয়া বেগমের সাথে। রাত্রি তখনই উপর থেকে নামলো, ও রাতে রাখির সাথেই ছিল। ভাবি, ভাইয়া ওঠেনি?
ফারা রাত্রির প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আজহার রহমান বাহির থেকে আসলেন, হাতে বড় বড় বাজারের থলে। তিনি থলে দুটো রাখলেন, আসিয়া বেগমকে ডেকে নিয়ে যেতে বলল। রাত্রির প্রশ্নের জবাব হিসেবে বলল, জামাই বাবা আর স্বামীর বেটা তো বাহিরে গেল দেখলাম, তা ফারহামা তাদের কি কিছু দরকার ছিল নাকি? দরকার হলে আমারে বলতো। ফারা চুপ করে থেকে মনে মনে বলল, ওই লোকের বিষ দরকার হলে বলতাম, তাছাড়া বলার ইচ্ছা নেই। রাখি এক গ্লাস পানি দিয়ে আজহার রহমানকে বলল। না আম্পু, ভাইয়ারা কিছুই বলেনি, শুধু বললো একটু বাইরে যাবে। আর তখন তো ফারহা উঠেইনি, মাত্র উঠলো। আজহার রহমান ফারার উপর অসন্তুষ্ট প্রকাশ করলো। এ কেমন কথা মা? তুমি আগে উঠে দেখবে না জামাইয়ের কি লাগবে না লাগবে? ফারা মাথা নিচু করলো। ঘুম থেকে দেখতে পায়নি বড় আপু, এজন্য দেরি হয়ে গেছে। আজহার রহমান আর কিছু বললেন না। উনি ফারাকে এজন্য বললেন যাতে প্রয়োজন অপ্রয়োজনের কথা শুনতে, একসাথে থাকতে, ভালো লাগা ভালোবাসা একদিন শুরু হবে। রাত্রি ফারার কাছে আসলো, কানে ফিসফিস করে বলল, রাতেও ঝগড়া করেছো তাই না? তোমার ভাইয়ের সাথে যে থাকবে তার সাথে ঝগড়া হবেই। ফালতু বেডা লোক একটা, কিভাবে যে ডাক্তার হয়েছে আল্লাহই জানে। নিরাশ করলার মতো তিতা কথা আর দুর্ব্যবহার, কি বলবো, শুধু পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। রাত্রি মিচকে হেসে বলল, আরে ভাবি, ঝগড়া না হলে তো সম্পর্কের মজা নেই। ঝগড়া থেকে একদিন প্রেম হবে, দেখে নিও। ফারা বিরক্ত মুখে বলল, তাহলে তুমি নিজের বিয়ের পর ঝগড়া করে মজা নিও, আমাকে এর থেকে রেহাই দাও। আমি ওনার মতো করলা মুখোর সাথে প্রেম করতেই চাই না। আর ওনার মধ্যে প্রেম কি, প্রেমের পও নেই। ও মা, এত রাগ! তুমি জানো ভাইয়ার সাথে প্রেম করার জন্য কত মেয়ে ঘুরে তার পিছনে? হসপিটালে তো নার্স পেশেন্ট সবাই ক্রাশ খায়। ফারা মুখ বাঁকালো। যেই না চেহারা তাকে দেখে আবার সবাই ক্রাশ খায়। আমার তো তাকে দেখলেই মন চায় একটা। কথা শেষ করতে পারলো না, তার আগে রিজভি আর সামির হাজির, তাদের হাতেও কয়েকটা ব্যাগ। ফারা ভ্রু কুঁচকে তাকালো, বোঝার চেষ্টা করলো যে কি আছে। তারপর দেখলো অনেক কিছু বাজার ব্যাগে, যেটা নিয়ম বলে ধরে, শুধু নিয়ম। আর আনিস চৌধুরী বলেছেন বলেই রিজভি সকালে উঠে গেছে, নয়তো জীবনেও যেত না। এজন্য তার চোখে মুখে বিরক্তি। ফারার চোখ তাও এড়ালো না, ঠিকই খেয়াল করলো। সকালে খেয়ে রিজভি বাসায় যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। সে বিকালে ঢাকায় রওনা দিবে, কিন্তু আজ আর রহমান ছাড়লেন না। একবারে দুপুরে খেয়ে তারপর ওদের ছাড়লো। ফারা, রিজভি, রাত্রি, স্বামীর, ওরা সকলে বিদায় নিয়ে চৌধুরী বাড়ি চলে আসলো। আসার সময় ফারার চোখে পানি টলমল করছিল। আজহার রহমান শক্ত দৃঢ় মেয়েটার চোখে পানি দেখে কষ্ট লাগলো, কিন্তু কিছু করার নেই। মেয়েদের জন্ম হয় অন্য বাড়ি যাওয়ার নিয়তি নিয়ে, এই যে ভূপৃষ্ঠের নিয়ম। কষ্ট হলেও সেই নিয়ম মেনে নিতে হবে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। গাড়ি এসে থামলো একটা 5 তলা বিশিষ্ট বিল্ডিং এর সামনে। ফারা জানালার বাইরে তাকিয়ে দেখলো, জায়গাটা বেশ চেনা লাগছে। একটু ভেবে মনে পড়লো এটা গুলশান। রিজভি দরজা খুলে নেমে গেল, কিন্তু কোনো কথাই বলল না। ফারা একটু দ্বিধাগ্রস্ত হয়ে পা বাড়ালো। সে ভাবছিল অন্তত ভেতরে আসতে বলবে, কিন্তু না, রিজভি একা গেল। ফারাকে বাধ্য হয়ে তার পিছু নিতে হলো। আসার সময় শ্বশুর মশাই মানে আনিস চৌধুরী বলেছিলেন ঢাকায় তাদের নিজস্ব বাসা আছে, রিজভি এখানে একা থাকতো। কিন্তু এই মাসে নাকি একটি ভাড়াটিয়া পরিবার উঠেছে 4 তলায়। রিজভি আগেই ভেতরে গেছে, ওরা 2 তলায় থাকবে এমনটাই বলা ছিল। সেই জন্য তাদের চিন্তা অসুবিধা হলো না। ফারা ভিতরে ঢুকতেই একজন মাঝবয়সী মহিলা এগিয়ে এলেন। আপনারা এসেছেন? আমি রাবেয়ার খালা। স্যার আমাকে সব বুঝিয়ে দিয়েছেন, ভেতরে আসুন। ফারা ভদ্রভাবে মাথা ঝুঁকিয়ে সালাম দিল। রিজভি নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। মহিলাটাকে বাসার কাজ করার জন্য আনিস চৌধুরী ঠিক করেছেন। আগে একজন ছিল যাকে রিজভি তাড়িয়ে দিয়েছে, একটুও রান্না ভালো না। ফারা ভেতরে এসে পুরো বাসায় চোখ বুলালো। বাসাটা বেশ সুন্দর, পরিপাটি করে সাজানো, হালকা অফ হোয়াইট আর নীল রঙের কম্বিনেশন। সোফাগুলো সাদাটে আর গ্রে শেডের। রিজভি ব্যাগ নামিয়ে রেখে একবার চারপাশে তাকিয়ে দেখলো, তারপর হালকা গলায় বলল, তোমার রুম ডান দিকে, আমারটা বাঁ দিকে। ফারা একটু অবাক হলো। মানে? রিজভি একটা ছোট হাসি দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমি তোমার সাথে এক রুমে থাকবো? ফারা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। আপনি থাকবেন কিনা তাতে আমার কিছু যায় আসে না। আমি আপনার সাথে থাকার জন্য মরে যাচ্ছি না। আপনি অন্য রুমে থাকুন বা জাহান্নামে থাকুন, তাতে আমার কিছু আসে যায় না।
রিজভি রাগে ফুঁসে উঠল, কিন্তু সামনে মহিলাকে দেখে কিছু বলল না। ব্যাগ খুলে কিছু জিনিস বের করতে লাগলো। মহিলাটা কাচুমাচু হয়ে শুধু ওদের কাহিনী দেখছে, হয়তো বোঝার চেষ্টা করছে এ কেমন স্বামী স্ত্রী। ফারা তার রুমে ঢুকে দেখলো ঘরটা বেশ সাজানো গোছানো, বিছানার চাদর, জানালার পর্দা, সবকিছুতেই একটা প্রশান্তির ছোঁয়া। জানালার পর্দা সরাতে চোখে পড়লো সুন্দর বাগানটা। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, চারপাশে সবুজ ঘাস, অনেকগুলো গাছ, পাশে একটি ছোট পুকুর। ফারা চোখ বুজে নিল, কেমন গ্রাম গ্রাম ফিল হচ্ছে। কি শান্তি, এমন শান্তি কোথাও নেই। একটু পর চোখ খুলল, কিন্তু এই শান্তি নিয়ে কি করব? মানুষটাই তো শান্তিযোগ্য নয়, এই সম্পর্কটাই শান্তিপূর্ণ নয়। রাতে খাওয়ার পর ফারা বারান্দায় বসেছিল, এক কাপ চা হাতে নিয়ে সে ঢাকার আলো ঝলমলে রাতের দিকে তাকিয়েছিল। হঠাৎ রিজভি এসে পাশে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? ফারা ঠান্ডা গলায় বলল, হঠাৎ আপনি কেয়ার করতে শুরু করলেন নাকি? রিজভি বিরক্তি চাহিনি ফেলল। তোমার সাথে কথা বলার ইচ্ছে নেই, কিন্তু আব্বুর জন্য আমি এখানে থাকতে বাধ্য হয়েছি। তার জন্য খোঁজ নিচ্ছি, নয়তো পরে দেখা যাবে আমার নামে তার কাছে মিথ্যা নালিশ করছো। ফারা তেতো হাসি দিল, নিজের মতো আমাকে ভাববেন না, যা হালকা পিরিক দেখাতে হবে না। আপনি তো এমনিতেও আমাকে এড়িয়ে চলেন, তাতে আমার কোনো সমস্যা নেই। রিজভি এবার আরেকটু রেগে গেল। তাহলে এই ফালতু কথাগুলো বলছো কেন? আর আলগা পিরিত এসব কি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? কেমন ঢং করছেন দেখো না। মনে হয় জীবনে এমন ভাষাগুলো কখনো শুনেননি। তবে শুনলে শুনুন, আপনার এই খোঁজ নেওয়াকে আলগা পিরিতি বলে, আর এই হালকা পিরিত আমার লাগবে না। রিজভি চোখ পাকিয়ে তাকালো। ফারা পাত্তা দিল না। রিজভি ঠোঁটের ভাঁজে আওড়ালো বেয়াদম মেয়ে। রাতের আধার ফুরিয়ে ধরণীতে আলোর দেখা দিয়েছে। সূর্য উঠেছে অনেকক্ষণ আগেই। চারিদিকে কোলাহল, রাস্তায় গাড়ির হর্নের শব্দ। গাড়ি, মানুষ ছুটে চলেছে জীবিকার তাগিদে। কেউ বা আয়েসে গাড়িতে বসে আছে, আর কেউ বা ঘাম ঝরানো পরিশ্রম করছে, কেউ বা আরামে শুয়ে আছে। জীবন সবার, তবে উপভোগ বৈচিত্র্যময়, কারু বিলাসবহুল আর কারু কষ্টকর। ফারাজ সকালে চোখ মিলতে জানালার ফাঁক দিয়ে আলোর ঝিলিক চোখে এসে পড়ল। তৎক্ষণাৎ দুই হাত মেলে দেয় চোখের ওপর। প্রায় 2 মিনিট পর হাত সরিয়ে উঠে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:10 বাজে। গায়ের কাঁথাটা সরিয়ে উঠে পড়ে, সোজা ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে তোয়ালেটা ব্যালকনিতে মিলে দিতে। গিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে দেখে বাগানটার দিকে। ফারা প্রকৃতি ও ফুলপ্রেমী, এজন্য একটু বেশিই ভালো লাগে। বাগান থেকে গন্ধরাজ ফুলের ঘ্রাণ আসছে। ফারা চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নিল। কি মিষ্টি সুবাস, তবে বাতাসের সতেজতা নেই গ্রামের মতো। শহরের বাতাস হয় বিষাক্ত প্রাণে ভরা। প্রাণ ভরে নিঃশ্বাস নিলে সেখানে বিষ থাকে। ফারাদ ধ্যান ফিরল আনিস চৌধুরীর কল আসতে। তড়িঘড়ি করে ফোন রিসিভ করে। উপাস থেকে আনিস চৌধুরী বলে উঠল, কেমন আছো মা? নতুন জায়গা ভালো লাগছে তো? রাজভি আবার তোমার সাথে খারাপ আচরণ করছে নাকি? আনিস চৌধুরীর একবারে এত প্রশ্ন শুনে ফারাদ থমকে গেল। ধীর কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বাবা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা ভালো থাকলে আমি আরো ভালো থাকবো। ফারা আনিস চৌধুরী জবাবে হাসল। মানুষটা আসলেই তাকে কত ভালোবাসে। বাবার ভালোবাসার অভাব পূরণ করতে বড় আব্বুর সাথে আল্লাহ হয়তো ওনাকে পাঠিয়েছিলেন। বাকি প্রশ্নের উত্তরগুলো দিলে তো না? ফারা উত্তর দিল, নতুন জায়গায় মানিয়ে নিতে সময় লাগবে। আসলে প্রথমে একটু ভালো লাগবে না, এটাও স্বাভাবিক। আর উনি খারাপ আচরণ কি আর করবেন, ওনার আচরণ যেমন তেমনই করেন। আনিস চৌধুরী হাসলো। ফোনের এপাশ থেকে ফারা তা টের পেল। রাজভি কিন্তু খারাপ না মা, ওর সাথে ঝামেলার জন্য তোমার সাথে ওরকম করে, নয়তো ও খুব ভালো, সবাই ওকে ভালোবাসে, আর ওর কাজের জায়গায় সবাই ওকে বাহবা দেয়। ঝামেলা মিটে গেলে কিংবা ওর কাছাকাছি যেতে পারলে বুঝতে পারবি ও কেমন ছেলে। তুমি যতটা খারাপ ভাবো ও তেমন না। তোমরা দুজনকে সহ্য করতে পারো না, এই জন্য খারাপ ভাবো। ফারা চুপ করে শুনল। আনিস চৌধুরী আরো কিছু কথা বলল। কথা শেষে কল কাটতে ফারা রুম থেকে বাহির হলো। নিচে নামতে যাবে তার আগেই অবাধ্য মন চাইল ডান দিকে। রিজভি রুমের দরজা খোলা। ফারা একটু এগিয়ে গেল ভাব নিয়ে, মাথাটা এগিয়ে রুমের ভেতর উকি ঝুঁকি দিল, কিন্তু রুমে কেউ নেই। ওয়াশরুমের দরজাতেও বাহির থেকে ছিটকি দেওয়া, তার মানে ওয়াশরুমেও নেই, বেলকনিতেও নেই। কোথায় গেল? যেখানে যাক আমার কি। ফারা আর পাত্তা দিল না। নিচে নামতেই দেখলো রান্নাঘরে রাবিয়া খালা ব্যস্ত, টেবিলে নাস্তা সাজানো। রাবিয়া খালা হাসি মুখে বলল, আসুন মা,
নাস্তা করে নিন। রিজবি বাবা তো অনেক আগেই উঠেছে। ফারা আশেপাশে তাকিয়ে রিজভিকে দেখতে পেল না। ফারা জিজ্ঞেস করলো, উনি কোথায় গেলেন? রিজবি বাবা তো হাসপাতালে গেছে। আজ তার জরুরি অপারেশন আছে বলে সকাল 6:30টায় বেরিয়ে গেছে। তোমাকে বলে যায়নি? রাবেয়া খালা প্রশ্নের উত্তর দিতে পারল না, তাই সে প্রশ্ন এড়িয়ে গেল। ফারা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নাস্তা করতে বসলো। সাথে রাবিয়া খালাকেও খেতে ডাকলেন। উনি বসতে নারাজ। তুমি আগে খেয়ে নাও মা, আমি পরে বাসায় গিয়ে খাবো। বাসায় যেতে দেরি আছে, আপনি এসে বসুন। আমার সাথে খেতে লজ্জা কিসের? আমি আপনার সন্তানেরই মতো। আমার মা বাবা নেই, এজন্য অন্যের মাকে দেখলে তার মতোই লাগে। রাবিয়া খালা একধানে তাকিয়ে রইল, হয়তো ভাবছে কিছু। তারপর ফারার জোড়াজুড়িতে বসে পড়ল। রিজভি হসপিটালে কাজের মধ্যে ডুবেছিল, কিন্তু মনের এক কোণে ফারার কথা বারবার আসছিল। নতুন জায়গায় একা রেখে এসেছি। রাবিয়া খালা তো রান্না করে দিয়ে চলে যাবে, তারপর একা থাকবে। যদি ভয় পায়? ভয় পেলে আমার কি? মুখে মুখে যে কথার খই ফোটে, তার মধ্যে ভয় থাকবে বলে মনে হয় না। তার সাথে এমন আচরণ করা কি ঠিক হচ্ছে? কিন্তু ফারার বেয়াদবি সে মেনে নেবে কেন? নিজের মনে শত প্রশ্ন। রিজভি স্যার আপনাকে বড় স্যার ডেকেছেন। ওয়ার্ড বয়ের কথায় রিজভি ভাবনা থেকে বেরিয়ে আসে। মাথা থেকে ফারার কথা ছেড়ে ফেলে। চেম্বার থেকে স্যারের রুমের দিকে পা বাড়ায়। বিকালে ফারার মনটা কেমন অস্থির লাগছিল। নিজেকে একা মনে হচ্ছিল। এমনটা মনে হয় স্বাভাবিক। একে অচেনা পরিবেশ, সাথে কেউ নেই। কালকে থেকে ভার্সিটি যেতে হবে এমন ভেবে রেখেছে ফারা। ভার্সিটি গেলে ক্লাস করলে, সুস্মিতা, নয়ন, শুভ ওদের সাথে থাকলে মন খারাপ থাকবে না। হঠাৎ মনে পড়লো ওদের তিনজনের সাথে কয়েকদিন থেকে যোগাযোগ নেই। ফোনটা বিয়ের দিন হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। আসার সময় বড় আব্বু নতুন ফোন দিলেও ওদের কল দেওয়া হয়নি। আগের সিমটা ফোনে পড়ানোর সময় ছিটকে পড়ে যাওয়ার জন্য খুঁজে পাওয়া যায়নি, বিধায় নতুন সিম লাগানো। ওরা তিনজনে কথা জানে না। যদি শোনে বিয়ের কথা, তাহলে নিশ্চিত রাগ করে বসে থাকবে। ফারা মন খারাপ কাটাতে বাসার বাগানে বসে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা পড়ছিল। এই বইটা বাসার স্টাডি রুমে পেয়েছিল। সেখানে রিজভির শত শত বই, তার নিজের একাডেমির বই, সাথে কয়েকটা উপন্যাসেরও বই আছে। ফারা কিছুটা অবাক হয়েছিল। করলার মতো হৃদয় যে মানুষের, সে আবার উপন্যাসে পড়ে? ফারা বই পড়ার মাঝে হঠাৎ একটা বল এসে ওর পায়ে লাগলো। ক্রিকেট বল হওয়ায় বেশ জোরে লাগে, যার কারণে ওর মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বাহির হয়। ফারা রেগে বলটা হাতে নেয়। কে মেরেছে দেখার জন্য সামনে তাকাতেই একটা বাচ্চাকে দেখতে পায়। বয়স হয়তো 7 কিংবা 8 হবে। বাচ্চাটি এসে সোজা বলে, আন্টি, আপনি আমার বল দিন। আপনি আমার বল নিয়ে এভাবে ধরে আছেন কেন? আমার গায়ে বল মেরেছো কেন? বাচ্চাটি বেশ দুষ্টু, এজন্য বাঁকা উত্তর দিল। বল আমি মারিনি, ব্যাট মেরেছে, বল এসে পড়েছে, এই যা। ফারা চোখ পাকিয়ে রাগ দেখানোর চেষ্টা করলো। খুবই দুষ্টু তো আপনি। আন্টি, আমাকে দুষ্টু বলেন না, আমি অনেক ভালো। দুষ্টু বললে আবার বল মারবো। এবার ফারা সত্যিই রেগে গেল। তুমি তো খুব দুষ্টু। তুমি শুধু দুষ্টু না, সাথে বেয়াদব, যাকে বলে বেয়াদব প্রো ম্যাক্স। বাচ্চাটির বেশ রাগ হলো। বড় বড় চোখ করে কাছে এসে হাত থেকে বলটা ছিনিয়ে নিয়ে বলল, এই আমি কি আইফোন, তাই যে প্রেমাক্স বলছেন? হ্যাঁ। ফারার মুখ হাঁ হয়ে গেল। এই ছেলে কি বলে? তখনই একজন মহিলা আসলো। সরি গো, আমার ছেলেটা একটু বেশ দুষ্টু। কিছু বলে থাকলে সরি। এই বাসা তো তোমাদেরই, তাই না? ফারা হেসে বলল, না সমস্যা নেই, বাচ্চা মানুষ না বুঝে বলে। এই বাচ্চা আমার শ্বশুরের। আপনারাই তো নতুন ভাড়াটিয়া। মহিলা সেই জন্য হাসলো। হ্যাঁ, আমরাই উঠেছি। আরও খানিকটা কথা হলো। বাচ্চাটা ততক্ষণে খেলতে গেছে। মহিলা বেশ ভালো, কথা বলে বোঝা গেল। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। ফারা বাগান থেকে উঠে এসে রুমে গেল। বইটা রেখে কি করবে ভেবে না পেয়ে রান্নাঘরে রাবিয়া খালা কি করছে তা দেখতে এলো। খালা কি করছে? এই তো তরকারি কাটছি, তারপর রান্না বসাবো। আপনি কেটে দেন, আমি রান্না করব। তুমি রান্না পারো? আর বড় স্যার বলেছে তোমার ভার্সিটি আছে, পড়া আছে, রান্নার ঝামেলা না দিতে। ভার্সিটি আছে, রান্না করলে সময় যাবে না। কাল থেকে আমি রান্না করব। আপনি শুধু সকালের নাস্তাটা বানিয়ে দেবেন। এই বাসায় তো কোনো কাজ নেই, সারাদিন বসে থাকতে ইচ্ছা করে না। রাবিয়া সম্মতি দিল। তরকারি কেটে ধুয়ে দিল। ফারা রান্না বসায়। এক চুলায় ভাত আর একটায় চিংড়ি মাছ দিয়ে লাউ। এগুলো হলে মাংস রান্না করবে। ফারার মাথায় কিছু বুদ্ধি এলো। রাবিয়া খালাকে বলল, খালা 2টা করলা কেটে দিন তো। করলা কি করবে মা? ফারার মুখে কুটিল হাসি।
আমার করলা ভাজি অনেক ভালো লাগে, এজন্য করলা ভাজি করব খালা। তিনি আর কিছু বললেন না, চুপচাপ করলা কাটতে বসলেন। রাত 9টা বাজে, চারপাশ শুনশান নীরবতা। ফারা এমনিতে সাহসী হলেও নতুন জায়গায় একটু ভয় লাগছে। আজকাল নিউজে যেসব খবর দেখা যাচ্ছে সেসব আরো বেশি করে মনে পড়ছে, এতে ভয় আরো বাড়ছে। রাবেয়া খালা 8টার দিকে নিজের বাসায় চলে গেছেন, উনার সংসার আছে, রান্না করতে হবে। ফারা রান্না শেষ করে চুপ করে রুমে বসেছিল। হঠাৎ নিচ থেকে কিছু শব্দ এলো। ফারার ভয় বাড়ল, বাসায় তো কেউ নেই, তবে এই শব্দ কিসের? ফারা এক পা করে এগিয়ে রুম থেকে বেরোলো। ওপর থেকে নিচের চারদিক চোখ ঘুরিয়ে দেখলো কেউ নেই। এখানে দাঁড়িয়ে কি করছো? হঠাৎ আচমকা কারো কণ্ঠ শুনে ফারা চমকে উঠল। কে কে? পিছনে তাকিয়ে দেখে রিজভি বুকে হাত ভাঁজ করে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। ভয় পেলে নাকি? খুব তো কথা জানো, সাহস দেখাও। তবে ভয় পাচ্ছিলে কেন? ফারার রাগ হলো, মুখে কাঠিন্যতা বজায় রেখে বলল, ভূতের মতো পিছনে এসে দাঁড়িয়ে থাকলে যে কেউ ভয় পাবে। পেতনিরাও আজকাল ভূতকে ভয় পায়? রিজভি রসিকতার কথা শোনার কোনো ইচ্ছা নেই। ফারা নিচে যাওয়ার জন্য পা বাড়ল। ওনার এক কোণ ঝুলে থাকার জন্য পা লেগে পড়ে যেতে যায় ফারা। রিজভি চট করে হাতটা ধরে ফেলে, ফারা পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। ফারা হাঁপ ছাড়ে, পড়ে গেলে নাক মুখ ফাটতো নিশ্চিত। তখনই রিজভি বিদ্রুপ করে বলল, মুখে শুধু কথা আছে, এদিক উঠতে বসতে আমার কাছে আসতে হয়, তোমাকে সহ্য হয় না। তারপরও বিবেক বলল, অসহায় মেয়ে মানুষ বাঁচা, নয়তো দেখবি বাচ্চাদের মতো বসে কাঁদবে। ফারা দাঁতে দাঁত চেপে বলল, আপনার কাছে এসে বাঁচার চেয়ে শতবার উষ্টা খাওয়া ভালো। আর অসহায় মেয়ে মানুষ নাকি পরে দেখবো, নিরালা মুখ পুরুষ। হেই, কি বললে? কোনটা? কি করলাম? একটু আগে বললে যে ওটা। ফারা মুখ বাঁকিয়ে উত্তর দিল, আপনার মাথায় ওসব কথা ঢুকবে না, বেশি শিক্ষিত মানুষ কি না, এসব ভাষা শোনেননি তাই আর জানাও লাগবে না। বলে ফারা গট গুটিয়ে নিচে নেমে গেল। যাওয়ার আগে বলল, গেলার হলে আসুন, নয়তো রাস্তা মাপুন, ঘরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন। কি সব অসভ্য কথাবার্তা! একে আব্বুর কি করে পছন্দ হলো বুঝি না, এর জন্য আমার সাথে এত বড় বেইমানি করলো।